কাদের সঙ্গে হাত মিলিয়ে চলে বিজেপি? পিছনে দরজা দিয়ে বাংলাতে বিজেপিকে ঢোকাতে চাইছে। যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে মসজিদ মন্দির গির্জা ভাঙছে, যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হচ্ছে, যে বিজেপির নেতৃত্বে এনআরসির মতো সর্বনাশা আইন, সিটিজেন অ্যামেন্ডমেন্টের মতো বিল তৈরি করে বাংলার সংখ্যালঘু মানুষদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আইএসএফ এর বন্ধুদের বলি, আপনার নেতা সেই নওশাদ সিদ্দিকী কেন সেই তাদের সঙ্গে কোলাকুলি করছে? এই প্রশ্নটা আজকের আমি জিরেনগাছার ফুটবল ম্যাচে এই এলাকার মানুষের কাছে রেখে গেলাম। আমার প্রশ্ন এইটাই, আজ গোটা বাংলা জুড়ে প্রতিদিন প্রতিনিয়ত যে নেতা শুভেন্দু অধিকারী ইসলাম ধর্ম আর সনাতন সিদ্দিকী, তুমি কেন সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে ফেসবুক লাইভ, একসঙ্গে ফেসবুকে ফটো পোস্ট করো, হোয়াটসঅ্যাপে ফটো পোস্ট করো? এই প্রশ্নটা আমি তোমার কাছে আমি করতে চাই। আমার সবচেয়ে ঘৃণা লাগে, আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য। আজ রাজনৈতিক স্বার্থে আজ আমার একজন সংখ্যালঘু বিধায়ক আজকে যখন বিজেপির সঙ্গে আরএসএস এর সঙ্গে কোলাকুলি করে, তখন সত্যিকারে আমার ঘৃণা হয়। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই, আগামী দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এই খুদে পার্টির বিরুদ্ধে লড়াই নয়, আইএসএফ এর বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ নেই। এরা নিজেরা জানে আমরা ভোটে জিততে পারবো না, এদের গোটা লোকসভাতে কি ক্ষমতা আছে, ভাঙড়ে কি ক্ষমতা আছে, এরা নিজেরাই জানে। ফলে আমাদের লড়াইটা হচ্ছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে। কারণ যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি আজকে এনআরসি সিএ চালু করে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, দেশের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে জেলের গণতান্ত্রিক পরিকাঠামোকে, যে সেই বিজেপির বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। আমি একটা ছোট্ট ঘটনা এখানে বলি, আমাদের সমস্ত মানুষ, আমাদের কর্মী সমর্থকরা, আমার গুরুজনেরা এখানে আছেন। 2019 সাল ভারতবর্ষের একটি রাজ্য হলো আসাম। এই আসামে 19 সালের আগে সিএ চালু করা হয়েছিল। তখন সেই এলাকার হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, তারা যখন প্রতিবাদ শুরু করলো, তখন আসামের লোকেরা, আসামের বিজেপির নেতারা বলল, এনআরসি মানে শুধু বলতে মুসলমানদের খেদানো হবে, মুসলমানদের এখান থেকে তাড়ানো হবে যারা বাইরে থেকে এসেছে। এটাই ছিল সেদিনকার স্লোগান। কিন্তু ভোটটা হয়ে গেল, দেখা গেল 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল, জেলে চলে গেল। আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ পালিয়ে চলে এলো। একদিন আমরা বিধানসভাতে আসি, আমাদের উত্তরবঙ্গের এক বিধায়ক 4 জন আসামের লোককে সঙ্গে করে নিয়ে বিধানসভাতে এলেন। বললে, ভাই এরা আসামের লোক, এদের আসামে বাড়ি, এরা ওখান থেকে এনআরসির ভয়তে এখানে পালিয়ে চলে এসছে। তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই ওখানে কিভাবে এনআরসি হলো, কিভাবে সিএ হলো, একটু বলবেন? তাদের অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। বলল, ভোটের আগে বলল শুধুমাত্র মুসলমানদের খেড়ানো হবে, মুসলমানদের তাড়ানো হবে যারা বাইরে থেকে এসেছে। ভোটটা হয়ে গেল, এনআরসি কার্যকরী হলো। এক এক রাতে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ করে আধার কার্ড ফ্রিজ হতে শুরু করলো, আধার কার্ড ক্যান্সেল হতে শুরু করলো। যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চলে গেল। 1,50,000, 2 লাখ, 5 লাখ, 20 লাখ টাকার উকিল ধরলো। তাদের উকিলরা গিয়ে বললো, আমার মক্কেলের আপনি আধার কার্ড বাতিল করেছেন, কিন্তু আমার স্কুলের সার্টিফিকেট আছে, আমার জমির দলিল আছে, আমার ভোটার আইডি কার্ড আছে। যারা কোর্টে লড়াই করলো তাদের নাগরিকত্ব ফিরে পেল। আর আসামের যারা গরিব মানুষ, যারা কৃষক, যারা ক্ষেত মজুর, যারা শ্রমিক, যারা বাবুর বাড়িতে কাজ করে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, এই ধরনের যে মানুষগুলো, তারা তাদের নাগরিকত্ব প্রমাণ করতে পারলো না, তারা কোর্টে যেতে পারলো না, উকিল ধরতে পারলো না।